যে একটা সময় যমুনা নদীর উপরে কোনো ব্রিজ ছিল না, আজকে বঙ্গবন্ধু ব্রিজ আছে। এবং সেই সময় যখন ঢাকা থেকে রংপুরে আমরা যেতাম, শুধু মিঠাপুকুর পর্যন্ত পৌঁছাতেই গাড়িতে লাগতো প্রায় 12 ঘন্টার মতো। আপনার পকেটে যেমন অন্ধকার অভাব, আপনার ফসলের ক্ষেতে যেমন অভাব, ঠিক একইভাবে যখন সূর্য ডুবে যায় চলার পথ ওই মহাসড়কেও আলোর অভাব। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা বাসায় পৌঁছালাম গভীর রাত প্রায় 6 ঘন্টা পরে, তখন দেখা গেল টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। আমি রাশেক রহমান, আমি একজন রাজনৈতিক কর্মী, আর এটাই আমার গল্প। শৈশবটা আমার কেটেছে ঢাকাতে, আর 10 জন শিশু, তাদের মতো আমার স্বপ্ন ছিল, যেটা আসলে বাস্তবে পরিণত হয় নাই। প্রথমত আমি ভাবতাম পুলিশ হব, তারপরে একটা পর্যায়ে গিয়ে ভাবলাম আর্মির জেনারেল হব। এবং খুব স্বাভাবিকভাবে ছোটবেলায় খেলনা বলতে যা বোঝায়, খেলনা, পিস্তল, পুলিশের ব্যাটন, পুলিশের ইউনিফর্ম, মিলিটারির খেলনা, মেশিন গান, এসব জিনিস ভালো লাগতো। একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে বিজ্ঞানের প্রতি আমার অদম্য স্পৃহা, হয়তো বা বিজ্ঞানী হব। আবার মাঝে মাঝে শখে গান গেতাম, সেই জায়গা থেকে মনে হলো গায়ক হওয়া যেতে পারে। কিন্তু পরিণত জীবনে আসলে বৃত্তি যদি বলা হয় ব্যবসায়ী হয়েছি, আর নেশা যদি বলা হয়, বিশ্বাসের জায়গা থেকে যদি বলা হয়, তাহলে রাজনৈতিক কর্মী। এবং বিশ্বাস করি জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতিটাই হবে মানুষের জীবনের জন্য কিছু করার একটা বাহন। আর ছোটবেলায় আমার বাবা আমাকে প্রতিনিয়ত আমাদের যেই দেশের বাড়ি রংপুর, মিঠাপুকুর, সেখানে নিয়ে যেতেন। এবং খুব বুদ্ধিদীপ্ত ভাবেই তিনি আমার ওই পিতৃভূমির সাথে একটা অসম্ভব প্রেমের সম্পর্ক তৈরি হতে সহযোগিতা করেছে। আমার আজও মনে পড়ে, যারা আজকে আমার এই কথাগুলো শুনবেন তাদেরকে বিশেষত উদ্দেশ্য করে বলতে চাই যে একটা সময় যমুনা নদীর উপরে কোনো ব্রিজ ছিল না, আজকে বঙ্গবন্ধু ব্রিজ আছে। এবং সেই সময় যখন ঢাকা থেকে রংপুরে আমরা যেতাম, শুধু মিঠাপুকুর পর্যন্ত পৌঁছাতেই গাড়িতে লাগতো প্রায় 12 ঘন্টার মতো। এবং বাংলাদেশ এমন একটা অবস্থায় ছিল যখন ডানে আর বামে অন্ধকার ছাড়া আর কিছু ছিল না। সূর্য ডুবে যাওয়ার পরে অন্ধকারচ্ছন্ন বাংলাদেশ, এটাই ছিল বাস্তবতা। অর্থাৎ আপনার পকেটে যেমন অন্ধকার অভাব, আপনার ফসলের ক্ষেতে যেমন অভাব, ঠিক একইভাবে যখন সূর্য ডুবে যায় চলার পথ ওই মহাসড়কেও আলোর অভাব। সেটা নিয়ে মিঠাপুকুর পৌঁছালাম। পৌঁছানোর পরে মিঠাপুকুর থেকে আমাদের যে গ্রামের বাড়িটা, সেটা 17 নম্বর ইউনিয়ন, ইমাদপুর বলে, সেই ইমাদপুরের ফরিদপুর গ্রাম, সেটার উদ্দেশ্যে রওনা হলাম। তুমুল বৃষ্টি, এবং এই ঢাকা রংপুর মহাসড়ক থেকে ওই গ্রামের বাড়ি পর্যন্ত 1 ইঞ্চিও কিন্তু পাকা রাস্তা ছিল না। এবং এই প্রতিকূল আবহাওয়ায় দেখা গেল আমাদের গাড়িটা, আমার বাবার একটা নীল রঙের হুড খোলা ল্যান্ড ক্রুজার জিপ ছিল। দেখা গেল যে সেই জিপটা ডিঙি নৌকার মতো ওই প্রতিকূল আবহাওয়ায় একবার নিচে যাচ্ছে, একবার উপরে উঠছে, একবার আটকে যাচ্ছে, আমরা ঠেলে ওটাকে সামনে নিয়ে যাচ্ছি। গাড়ির স্টিয়ারিং ডানে ঘুরালে বামে যাচ্ছে, বামে ঘুরালে ডানে যাচ্ছে, কারণ স্বাভাবিকভাবেই কর্দমাক্ত ছিল সেই পথ। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা বাসায় পৌঁছালাম গভীর রাত প্রায় 6 ঘন্টা পরে, তখন দেখা গেল ওই ল্যান্ড ক্রুজার জিপের পিছনে যে ট্রাঙ্ক গুলো ছিল, যেগুলোতে আমাদের কাপড় চোপড় ছিল, একটা ট্রাঙ্ক আর নাই, সব পড়ে গেছে। এবং পরদিন সকালবেলা গ্রামের মানুষরা বিভিন্ন জায়গা থেকে ওই কাপড় চোপড় ট্রাঙ্ক সংগ্রহ করে এসে আমাদেরকে দিয়ে গেল। আই গেস এটার সাথে আমার রাজনীতিতে আসার একটা সম্পর্ক আছে, কারণ আমি নিজ চোখে দেখেছি যে মানুষ সংযুক্ত থেকেও কতটা বিচ্ছিন্ন। আমি নিজ চোখে দেখেছি যে আজকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা 10,000 মাইল দূরে চলে যায় একটা উড়োজাহাজে, দে টেক ইট ফর গ্রান্টেড। হাউএভার হয়তো বা 13 কিলোমিটারের রাস্তা, সেই রাস্তা যেতে লেগেছে 6 ঘন্টা। ঢাকা থেকে দুবাই উড়োজাহাজ যেতে লাগে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা। এই যে বিচ্ছিন্ন একটা পরিস্থিতি, আমি নিজের চোখে দেখেছি। আমার এলাকার
ছোট ছোট ছেলেমেয়েরা ওই যে একটা ল্যান্ড ক্রুজার জিপ দেখার পরে সমস্ত পথ খালি গায়ে খালি পায়ে দৌড়াচ্ছে, কারণ কৌতূহল গাড়ি কিভাবে চলে, গাড়ি দেখতে কেমন, গাড়ি চড়তে কেমন। সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে অনেক দূরে গিয়ে গেছে। এবং আমার রাজনীতিতে আসার পিছনে আমার বাবা যেমন অনস্বীকার্য একটা স্পৃহা, ঠিক একই সাথে মুক্ত স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা আসলে আমাদের স্বপ্নকে লালন করতে পারি, স্বপ্নকে বাস্তবায়ন করার আশা করতে পারি, চেষ্টা করতে পারি, সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখিয়ে যাওয়া পথ আদর্শ এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় অটল যে সংকল্প, এটাও স্পৃহা হিসেবে কাজ করেছে। এবং আজকে আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন বা সাক্ষাৎকার নিচ্ছেন, বলাই বাহুল্য আমার বাংলাদেশের একটি অন্যতম প্রখ্যাত রেডিও FM চ্যানেলে নিজস্ব একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের নাম ছিল কল রাশেক। এবং সেই অনুষ্ঠানে প্রতি শুক্রবার 1 ঘন্টার জন্য অনুষ্ঠানটা হতো। সেই অনুষ্ঠানে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন পর্যায়ে আবাল বৃদ্ধ বনিতা, ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, তারা ফোন করতেন তাদের বিভিন্ন রকম নিত্যদিনের সমস্যা নিয়ে। দেখা গেল যে একদিন একটা মেয়ে, তার নাম মিনিকা, সে ফোন করলো লাইভ প্রোগ্রামে, ফোন করে বলল যে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম, কারণ আমি বাংলাদেশ পুলিশে একটা কনস্টেবলের চাকরির জন্য লাইনে দাঁড়িয়েছিলাম এবং জনৈক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আমাকে যৌন হয়রানি বা কুপ্রস্তাব দেয়। এবং সেই ক্ষেত্রে আমি নিজে একজন এতিম কন্যা সন্তান হয়ে মনে করলাম যে আমার বেঁচে থাকাটা ঠিক হবে না। তো তার ভাষ্যটা ছিল যে আমি আপনার গলা শুনে, আপনার কণ্ঠ শুনে বিশ্বাস করলাম যে হয়তো বা আপনাকে আমার সমস্যাটা বললে আমি সহযোগিতা পেতে পারি। আমার রাজনীতির সফলতার জায়গা ওইটা। আপনি MP হবেন, মন্ত্রী হবেন, ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, তার থেকেও বড় কথা মানুষ আপনার কথায় আশান্বিত হবে, মানুষ আপনার কথায় সাহস পাবে এবং মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাবে। এটাই একজন রাজনৈতিক কর্মীর গল্প, কাহিনী। অ্যান্ড আমি প্রায়শই বলি যে অ্যাসপিরেশন, ইন্সপিরেশন তো থাকবেই, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ উড অ্যাসপায়ার, এই ক্ষেত্রগুলোকে যিনি স্টিমুলেট করতে পারবেন তিনি সত্যিকার রাজনৈতিক কর্মী, তিনি মানব কল্যাণের কাজ করছেন। কারণ আসলে কাউকে তো আপনি হাতে তুলে খাইয়ে দিতে পারবেন না, কারোর জন্য বিশাল অট্টালিকা আপনি তৈরি করে দিতে পারবেন না, কিন্তু তিনি বিশাল কিছু করতে পারেন, তিনি বিশাল কিছু সৃষ্টি করতে পারেন। সেই বিশ্বাসের জায়গাটাকে আপনি লালন করতে পারেন, সেই বিশ্বাসের জায়গাটায় তাকে আপনি ক্ষমতায়িত করতে পারেন। এবং আজকের সমাজে আপনি ডানে বামে সামনে পিছনে যদি তাকান, যেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করছেন, আপনার যে নিহিত শক্তি ছিল সেটাই তো আমরা জানতাম না, আপনার যে অব্যবহৃত সম্পদ ছিল সেটাই আমরা জানতাম না। আজকে তার নেতৃত্বে আমরা সকলে মিলে পদ্মা সেতুটাকে যদি আপনি একটা উদাহরণ হিসেবে নেন, অথবা বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট যেটা উৎক্ষেপণ করা হয়েছে মহাকাশে, সেটাকে যদি আপনি উদাহরণ হিসেবে নেন, তাহলে বাস্তবতা দাঁড়ায় আমরা যে পারতাম সেটা আমরা জানতাম না। কিন্তু আজকে বাঙালির মনস্তত্ত্ব বা মানসিক অবস্থান হচ্ছে, আমরা 1971 সালে স্বাধীন হতে পেরেছি, আমরা হেনরি কিসিঞ্জারের কটাক্ষ ভরা কণ্ঠস্বরে বলা বটমলেস বাস্কেট অর্থাৎ তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ থেকে বেরিয়ে এসে মধ্যমায়ের বাংলাদেশ হতে পারছি এবং আমরা আবারও সকলে মিলে আগামী দিনে উন্নত বাংলাদেশ হতে পারব। সো উই ক্যান, এটাতে আমি বিশ্বাস করি। এবং যারাই আমার সাক্ষাৎকার দেখবেন তাদের কাছে একটাই আহ্বান, নিজের নিহিত শক্তিতে বিশ্বাস করতে হবে, সেটাই আসলে মুক্তির একমাত্র উপায়। আর আমি সমস্ত বাংলাদেশ ঘুরে ঘুরে ছেলে মেয়েদের সামনে, তরুণ প্রজন্মের যারা আছেন তাদের সামনে কথা বলার সুযোগ পাই বিভিন্ন প্ল্যাটফর্মে। আমি সবাইকে একটা কথা বলি যে আমার বাবা, আমার যখন বয়স 13 কি 14 হবে, তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি স্মিথসোনিয়ান অ্যারোস্পেস মিউজিয়ামে তিনি নিয়ে গিয়েছিলেন। এবং ইফ আই এম নট মিস্টেকেন, সেই স্মিথসোনিয়ান অ্যারোস্পেস মিউজিয়ামের একটা জায়গায় একটা ফলকে লেখা আছে,
ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। এই কথাটা বলেছিলেন বিশ্বসেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। এর কথাটা, আপনি স্কুলে যাবেন, আপনি কলেজে যাবেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন, জ্ঞান অর্জন করবেন, শিক্ষিত হবেন, কিন্তু আপনার স্বপ্ন দেখার শক্তি, আপনার কল্পনার শক্তি কিন্তু নির্ধারণ করে দিবে যে আপনার জ্ঞান এবং শিক্ষাকে আপনি কতটা নিজের এবং অন্যের জন্য কাজে লাগাতে পারবেন। সুতরাং I am a true believer, a strong believer of this, that imagination is more important than knowledge. And কারো উপর নির্ভর করার প্রয়োজন নেই। আমাদের সবুজ মন আছে, আমাদের সবুজ হৃদয় আছে, মাথার উপর আছে সুনীল আসমান। নিশ্চয়ই আমরা চাইলে ওই কল্পনার জগৎ, ওই স্বপ্ন দেখার রং তুলির যে জগৎ, সেটাকে তাড়িত করে আমাদের ভিতরে যে শক্তি, যে জ্ঞান, যে শিক্ষা, তাকে আমরা ব্যবহার করতে পারি। রাজনীতি করতে গেলে আসলে কয়েকটা হাতিয়ারের ব্যাপার আছে। কেউ ক্যারিজম্যাটিক হন, কেউ খুব ভালো সাংগঠনিক দক্ষতার অধিকারী হন, কেউ খুব ভালো বক্তৃতা দিতে পারেন, কেউ ভালো মানুষকে উজ্জীবিত করতে পারেন, আবার কেউ খুব ভালো মানুষের কাছে গিয়ে ঘাড়ে হাতে মাথায় হাত বুলিয়ে তাকে উদ্বুদ্ধ করে কাছে নিয়ে আসতে পারেন। আমার রাজনীতিতে আসার পিছনে সবচেয়ে যেই জায়গাটা আমার নিজেকে সাহস দিয়েছে, সেটা হচ্ছে যে আমি কখনোই খুব একটা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলাম তা না, কিন্তু আমি নর্থ সাউথে পড়তাম। কোনো একটা জেদের কারণে আমি বিতর্ক প্রতিযোগিতায় আমার নাম লেখালাম, এবং ওই জীবনে একবারই আমি বিতর্ক করেছি, এবং দেখা গেল আমি সেই বিতর্ক প্রতিযোগিতায় নিজেও সেরা ব্যক্ত হলাম, আমার দলটিও চ্যাম্পিয়ন হলো। এবং সেদিন থেকে আমি আমার তো উপলব্ধি জাগ্রত হলো যে রাজনীতির জন্য যেটা সবচেয়ে বড় ব্যাপার, মানুষের সাথে কথা বলতে পারা, মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে যুক্তি দিয়ে কাছে নিয়ে আসা। I would say that was a turning point. And another thing is, যেটা আমি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের বক্তৃতা আমি জীবনে বহু শুনেছি। আমার বাবার সাথে আমি যখন বসে প্রথমবার শুনলাম, on that day I realized what a miracle Bangladesh was. বাংলাদেশের সৃজনটা কত বড় একটা অলৌকিক ঘটনা ছিল, সেটা আমি ওই দিন উপলব্ধি করলাম। কারণ 7.5 কোটি মানুষ 4,500 বছর ধরে কোনোদিন নিজেকে নিজে শাসন করতে পারেনি। সবসময় দুঃশাসন, অপশাসন, দুর্বল শাসনের সম্মুখীন হয়েছে। আর শুধু তাই না, ইংরেজরা হয় শাসন করেছেন, না হলে পাকিস্তানিরা শাসন করেছেন, না হলে পাল, সেন, গুপ্তরা শাসন করেছেন, কিন্তু একজন বাঙালি নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে শাসন করবেন ওই জায়গাটা ছিল না। সেই জায়গা থেকে আমন আউসের বাঙালি, এটেল পলিমাটির বাঙালি, তারে নিয়ে তো পশ্চিমা পাকিস্তানিরা কটাক্ষ করত যে তোমরা যুদ্ধ করতে পারো না, তোমরা কৃষকের দল, তোমরা মজুরের দল, তোমরা শ্রমিকের দল। সেই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অঙ্গুলি হিলনে টেকনাফ থেকে তেতুলিয়া 7.5 কোটি মানুষকে একদিনে ঐক্যবদ্ধ করে বিশ্বাস করাতে সক্ষম হয় যে আমি রাখাল হতে পারি, আমি মজুর হতে পারি, আমি শ্রমিক হতে পারি, কিন্তু একই সাথে আমি যোদ্ধা জাতিতে রূপান্তরিত হতে পারি। এবং এই 7ই মার্চে আমরা যোদ্ধা জাতিতে রূপান্তরিত হই। দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ বেঙ্গলি নেশনহুড। এবং 1971 সালের 26 মার্চ থেকে 16ই ডিসেম্বর খালি হাতে এই যে কৃষক মজুর এর যে সত্তার জায়গা থেকে বেরিয়ে এসে আমরা যে মুক্তিযোদ্ধা হলাম, আমরা যে জনযোদ্ধা হলাম, এটা একটা অলৌকিক ঘটনা। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা চেয়েছিলেন আপনি আমি মুক্ত হব, এবং সেই মুক্ত হওয়ার ব্যাপারটা বঙ্গবন্ধুর হাত ধরেই তিনি বাস্তবে রূপান্তরিত করেছেন। সুতরাং ভালোবাসা, ত্যাগ, সাহসকে কাজে লাগিয়ে এত কোটি মানুষকে মুক্ত করা, এই ঘটনাকে যখন আমি বারবার বিশ্লেষণ করি আর ওই 7ই মার্চের বক্তৃতা শুনি, আমার কাছে মনে হয় আপনি প্রকৌশলী হলে হয়তো বা কিছু একটা বৃহৎ তৈরি করবেন, আপনি ডাক্তার হলে হয়তো বা কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের চিকিৎসা করবেন, কিন্তু একজন সঠিক রাজনৈতিক কর্মী যদি আপনি হতে পারেন, এতে পেশায় কোনো সীমাবদ্ধতা নাই। আপনি ডাক্তার হয়েও রাজনীতি করতে পারবেন, ব্যবসায়ীও করতে পারবেন, ছাত্রও করতে পারবেন। একজন সঠিক দৃঢ় সংকল্পের সৎ রাজনৈতিক কর্মী আপনি হন, আপনার স্পর্শে কোটি মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।